আমরা জানি যারা কলকাতায় থাকি বা হাওড়ায় থাকি, একাডেমি অফ ফাইন আর্টস ইজ এ প্লেস ফর সো মেনি না কিছু লোক। ঠিক আছে, এইরকমই নাম তুমি রাখলে কেন বেছে বেছে? দুটো কারণে। প্রথম যেটা বললে সেটা একটা অ্যান্টিথিসিস তৈরি করতে, আচ্ছা, যে এই যে যে জিনিসটা বললে যে ওই জায়গাটা যাবে, সেইটার একটা অ্যান্টিথিসিস তৈরি করা, ওই কনসেপ্টটা। 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের এখানে যারা ক্যারেক্টার আছে তারা তো সকলেই ফাইন আর্ট, কারণ চুরি করা তো একটা ফাইন আর্ট। এটা তুমিও জানো, আজকের দিকে আমরা এই রাজ্যে থাকি, ভারতবর্ষে থাকি, সব জায়গাতেই দেখছি তাই হচ্ছে। তো মানে এটা একটা ফাইন আর্টের লেভেলে পৌঁছে গেছে। নমস্কার বন্ধুরা, এবং বন্ধুরার আরেকটি বিশেষ পডকাস্টে আপনাদেরকে স্বাগত। আজকের যে পডকাস্ট আর তার যে অতিথি, তারা দুজনেই আমাদের কাছে অত্যন্ত বিশেষ। তার কারণ, যে মানুষটি তার প্রথম ফিচার ফিল্ম দিয়ে বাংলা ইউথকে আবার গ্যাদার করতে পেরেছে সিনেমা হলের জন্য, সেই মানুষটি অবশ্যই বিশেষ। আর তিনি একটি মাত্র সিনেমা দিয়ে বুঝিয়ে দিতে পেরেছেন যে বাংলা সিনেমার পাশে যদি দাঁড়াতে হয়, তার জন্য সবার আগে দরকার একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো সিনেমা এবং দর্শকদের সঙ্গে কানেক্ট করতে পারার ক্ষমতা। যাই হোক, একটা কথা অবশ্যই আপনারা জানেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই কথাটা আর যার ক্ষেত্রেই খাটুক না কেন, শিল্পীদের ক্ষেত্রে 100% সত্যি। তার কারণ হচ্ছে, বিশ্বাস না থাকলে আপনি আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আগে বেরোতে পারবেন না। এই মানুষটিও কিছুটা সেই বিশ্বাসের ওপরই নির্ভর করে 4 বছরের পরিশ্রমে গড়ে তুলেছেন নিজের ফার্স্ট ফিচার ফিল্ম। শেষ কবে কোন বাংলা সিনেমায় এইরকম ঘটনা ঘটেছে আমরা জানি না। যাই হোক, সবকিছু আমি ইন্ট্রোডাকশনে বলে দিলে তো আপনারা পুরো পডকাস্টটা শুনবেন না। সেই জন্য আর কিছু কথা না বাড়িয়ে চলা যাক পডকাস্টে। অনেক অনেক স্বাগত আমাদের শোতে। কেমন আছো বলো? এই চলছে, আর গরমের যা থাকে লোক। যাই সেই। আর সত্যি কথা বলতে কি, এই যে সাকসেস এখন যেটা চলছে, এটাকে কিরকম ভাবে হ্যান্ডেল করছো? দেখো, সাকসেস তো ভেবে ছবিটা বানাইনি, ওটা ভালোবেসে ছবি বানিয়েছিলাম, মানুষজন ভালোবেসেছে, সাকসেস এসছে, তো সেটা খুব নর্মাল ভাবেই অ্যাকসেপ্ট করছি, যাতে পরবর্তী ছবিটা আরো ভালো করে করতে পারি, সেই ব্যাপারে আমাদের টিম কাজ করছে। তোমার এই সিনেমা প্রত্যেক ফিল্ম মেকার বা ফিল্ম প্রেমী যারা, তাদের সবার স্বপ্ন থাকে নন্দনে নিজের সিনেমাটাকে দেখান। তোমার সিনেমা যখন নন্দনে রিলিজ করলো, কিরকম লাগলো? সেটা একটা আলাদা অনুভব ছিল। সেটা তার কারণ হচ্ছে গিয়ে আমরা তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র। হ্যাঁ। তো সেক্ষেত্রে নন্দনের সাথে সত্যজিৎ রায়ের নামটা ওতপ্রোতভাবে যুক্ত, সেটা আমাদের সবারই জানে। তাই আমাদের একটা ইচ্ছেই তো ছিল, নন্দনের বিখ্যাত কাজ স্ক্রিনে আমাদের এটা দেখানো হবে ছবিটা। তো সেটা এতদিন হয়নি, কারণ হয়তো পলিটিক্যাল কারণেই হয়নি। সেক্ষেত্রে যখন ফাইনালি আমাদের ছবিটা নন্দনের পর্দায় এলো, তো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল, সেটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগার জায়গা ছিল। আর এখন তো জি5 এসেই গেছে, এখন ঘরে ঘরে পৌঁছে যাবে তোমার সিনেমা। একটা জিনিস বলো, মানে লোকে বলে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে, কিন্তু তোমার সিনেমাটা এমনই ছিল যে বাঙালি ইউথ নিজে থেকেই পাশে এসে দাঁড়াচ্ছে। তো এই অনুভূতিটা কিরকম, মানে যেখানে অন্যান্য বড় বড় স্টারদেরকে এসে বলতে হয় যে এসে দেখুন সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু লোকে ভালোবেসে দেখতে যাচ্ছে। একদম। তো এই অনুভূতিটা কিরকম? দেখো, আমার যেটা মনে হয়, শুধু আমাদের ছবির জন্য নয়, বাংলা ইউথ যারা অ্যাপারেন্টলি বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এতদিন ধরে, তাদের জন্য আমাদের সবাইকেই ছবি বানানো উচিত। এবং এটা তো বাঙালি ইউথরা ভুল প্রমাণিত করেছেন যে তারা সিনেমা হলে যান না, বা তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখেন না, এই যে অপবাদটা ছিল, এই অপবাদটা তারা তো একদমই ভুল প্রমাণিত করেছেন। হল ভরিয়ে বারবার 3বার 4বার 5বার করে একাডেমি অফ ফাইন আর্টস দেখেছেন। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে, বাঙালি ইউথের জন্য আমাদেরকে ছবি বানানো দরকার, এবং তারা যথেষ্ট বুদ্ধিমান দর্শক,
তাদের সাথে তাদের জন্য সেই বুদ্ধিমত্তাকে নিয়েই আমাদের ছবি বানানো উচিত, এবং তারা যে এই অপবাদটা ভুল প্রমাণিত করেছেন এবং সেটা আমাদের ছবি দিয়েই হয়তো শুরু হয়েছে, তো সেটা একটা আলাদা ভালো লাগার জায়গা। যেহেতু যে কোনো পডকাস্টের নিয়ম শুরু থেকে শুরু করা, তো তোমার শুরুর গল্পটা একটু জানতে চাইবো। দেখো, আমার তো বাড়ি কাঁথিতে, সেখান থেকে পড়াশুনো, আমাদের হাই স্কুলিংটা ওখান থেকেই। তো তারপরে কলকাতায় আসা, আমি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং। তো বরাবরই ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আমার মনে হয় ক্লাস 8 বা 9 হবে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বলে যে ইনস্টিটিউটটা এখানে এক্সিস্ট করে সেই ব্যাপারে আমি জানতে পারি, এবং তবে থেকে ইচ্ছে ছিল যে এখানে পড়াশোনা করবো, ফিল্ম মেকিং নিয়ে শিখবো, তারপরে সিনেমা বানাবো। তো সেক্ষেত্রে তারপরে যখন ইঞ্জিনিয়ারিং শেষ হয়, ওখানে একটা অ্যাডমিশন টেস্ট হয়, সেটা অ্যাডমিশন টেস্ট দিই, তো সেটা প্রথমবারই পেয়ে যাই। তারপর সেখানে পড়াশুনো, এবং সেখানে পড়াশুনো করতে করতেই এই যে পরিকল্পনা যে নিজেদের একটা বড় ছবি বানাবো, ফিচার ফিল্ম, তো সেখান থেকেই শুরু। তারপর স্ক্রিপ্ট লেখা, রুদ্রদার কাছে যাওয়া, সেখান থেকে অন্যান্য আর্টিস্টদের কাছে যাওয়া, তারপরে সেখান থেকে পরপর আস্তে আস্তে তৈরি হতে 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 ফাইনালি বড় পর্দায়। তো এইটাই জানি। না, অ্যাভারেজ যে কোনো বাঙালি বাড়িতে কেউ যদি একটু মানে আউট অফ দ্য বক্স ভাবে, সেক্ষেত্রে খুব একটা উৎসাহ বা মানে কি বলবো অ্যাপ্রিসিয়েশন পায় না। মানে তোমার বাড়িতে যখন তুমি ফার্স্ট বললে যে আমি ফিল্ম লাইনে যেতে চাই, তখন তাদের মনোভাব কিরকম ছিল? না, আমি তো খুব ছোটবেলা থেকেই বলতাম যে আমি ফিল্ম বানাতে চাই, করতে চাই। তো তখন হয়তো সবাই ভেবেছিল যে এই ছোটবেলায় বাচ্চা বা বিভিন্ন ধরনের কথা বলে, তো সেই রকমই কিছু আমি বলছি। তো সেক্ষেত্রে সেটা আস্তে আস্তে যখন তারা বুঝতে পারলেন যে আমি এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড সিরিয়াস, সেটা ছোটবেলাতেও যে আমরা যতটা সিরিয়াসলি বলতাম, এখনো সেই সিরিয়াসনেস নিয়ে বলছি। তো প্রাথমিকভাবে যেটা প্রথাগত একটা চিন্তা ভাবনা থাকে, সেই ব্যাপারে তো একটা ওনাদের মানসিকভাবে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু সেটা সামলে নিয়েও আমার বাবা মা, আমি এটুকু বলবো যে ওনারা আমাকে থ্রু আউট পুরো জার্নিতে সাপোর্ট করেছে। এবং তারপরে যখন SRFT-তে যাওয়া, এবং এই যে রিলিজের সময় আমি কিন্তু বাড়ি থেকেও টাকা পয়সা নিয়ে দিতে হয়েছে, তো সেই ধরনের সাপোর্টটা আমি পেয়েছি বাড়ি থেকে। আর ধরো তোমার প্রথম শর্ট ফিল্ম ছিল তোলা। তো যখন তোলা বানাচ্ছিলে, মানে কি প্রসেস কি ছিল? প্রথমবার তুমি ক্যামেরা পেছনে রয়েছো এবং তুমি একটা ফিল্ম ডাইরেক্ট করছো, শর্ট ফিল্ম, তো তখন কিরকম মাথায় ছিল? অ্যাকচুয়ালি তোলা প্রথম না, তার আগেও আমি নিজে থেকে অনেক মিউজিক ভিডিও, আচ্ছা, ছোটখাটো শর্ট ফিল্ম বানিয়েছিলাম। আচ্ছা, তো তোলা খুব সাডেন একটা প্ল্যান ছিল। আচ্ছা, আমরা বেসিক্যালি ওই দিন ওখানে পিকনিক করতে গেছিলাম আচ্ছা। মাঠের মধ্যে। তো সেইটা হতে হতে আমার মনে হয় যে একটা পটল দেখে বা এই ব্যাপারটা নিয়ে একটা মাথায় আইডিয়া আসে। তো সেক্ষেত্রে আমরা তখন খুব ছোট্ট, আই থিঙ্ক ওটা 1-1.5 ঘন্টারই শুট ছিল, তো ব্যাপারটা এক্সিকিউট করে তারপর আমরা ছাড়ি ওটাকে। তো এই ব্যাপারটা তোলার গল্পটা, এটা ভেরি ইনস্ট্যান্ট ডিসিশন। আচ্ছা, আর আমি একটা জিনিস নোটিস করেছি, তুমি ধরো তোমার যে শর্ট ফিল্ম গুলো ছিল, এমপ্যাথি, তোলা, ইভেন ঘুম, তো এই ধরনের যে শর্ট ফিল্ম গুলো ছিল, এখানে তুমি সাইলেন্সকে খুব প্রাধান্য দাও। হ্যাঁ। তো এইটা কি মানে তোমার কি ইন ফিউচার, এবং তোমার একাডেমি অফ ফাইন আর্টসেও একজন সাইলেন্ট, তো যিনি আমাদেরকে হাসতে বাধ্য করেছেন, মানে আমরা সাইলেন্ট ছিলাম না তার পারফরমেন্স দেখে। তো এই সাইলেন্সের প্রতি তোমার ভালোবাসাটা কিরকম? মানে দেখো, সেটা বেসিক্যালি সাইলেন্সের ইউজটা সিনেমার মধ্যে খুব ইম্পর্টেন্ট। সেটা কখন, কোথায়, ঠিক কিভাবে করছি, এবং সেই সবসময় যে কথা বলে কোনো জিনিসকে কমিউনিকেট করতে হবে, সেটার জন্য সিনেমা নয়। সিনেমা তো একটা অডিও ভিজুয়াল মাধ্যম, তো সেখানে যেমন অডিওটাও ইম্পর্টেন্ট, তেমনি ভিজুয়ালটাও ইম্পর্টেন্ট। এবং অনেক সময়, এবং এটার জন্যই সিনেমা অন্যান্য শিল্পকলা থেকে একটু এগিয়ে, যে অনেক সময় অনেক কিছু না বলে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায় সিনেমাতে। তো ঠিক এখানটাতেই হচ্ছে সাইলেন্সের ইম্পর্টেন্স। এই জন্যই বিভিন্নভাবে, সেটা যেহেতু এটা অডিও ভিজুয়াল মাধ্যম, তো সেক্ষেত্রে সবকিছু বলে না দিয়ে যদি কিছু দেখিয়ে করা যায়, তো সেই জন্যই সাইলেন্সের ব্যবহারটা গুরুত্বপূর্ণ। যেমন আলফ্রেড হিচকক একটা কথা বলেছিলেন
ডোন্ট টেল, শো। তো সেই ব্যাপারটা কিন্তু এই জিনিসটাকেই প্রাধান্য দেয় যে তুমি দেখাও, তোমার ভিজুয়াল দেখে যেন তোমার গল্পের ন্যারেটিভটা বুঝে যায়। আচ্ছা, ঘুণ আমি দেখেছিলাম, তো ঘুণে কোভিড কালটাকে তুমি খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছো। এবার একটা জিনিস বলো যে তুমি তোমার কেরিয়ারের শুরুতেই একটা সিনেমা যেখানে তুমি পলিটিক্যাল আইডিওলজির কথাও বলছো, কিছু সিম্বলাইজেশন রেখেছো, এই জিনিসগুলোকে তুমি কিভাবে শো করো তোমার সিনেমা? তার কারণ হচ্ছে কি, ঘুমটা একটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলে এবং সেইটা বেসিক্যালি হচ্ছে অ্যান্টি ডিক্টেটরশিপের কথা বলে। যে ডিক্টেটরশিপের জন্য তোমরা যদি মনে হয় মানে একইভাবে একাডেমি অফ ফাইন আর্টসকেও ফাইট করতে হয়েছে, তো ঘুমও সেই ডিক্টেটরশিপের এগেনস্টেই কথা বলে। তো এটাকে অ্যাপলিটিক্যাল তো বলা যায় না, এটা আমার পলিটিক্যাল স্টেটমেন্ট যে ডিক্টেটরশিপ যেখানে আছে তার এগেনস্টে শিল্পীদের উঠে দাঁড়াতে হয়। আচ্ছা, এবার তো আসছে একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে, যেটা নিয়ে দর্শকরাও খুব মানে কি বলবো উদগ্রীব। তো বিষয়টা হচ্ছে যে যে কোনো শিল্পীর মধ্যে বিশ্বাস কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং বিশ্বাস থাকলে তবেই শিল্পী হওয়া যায়, বিশ্বাস থাকলে তবেই এগোনো যায়। তোমার ক্ষেত্রে বিশ্বাসের ভূমিকা কি? আর আমার ক্ষেত্রে বিশ্বাসের ভূমিকা হচ্ছে গিয়ে, একটা বিশ্বাস নিয়ে সিনেমা করতে এসেছিলাম, আরেকজন বিশ্বাস বোঝালেন যে সিনেমা করা ভুল। তো এটাই প্রাথমিকভাবে আমার জীবনে দুই বিশ্বাসের ভূমিকা। তারপর তারা ঠিক করেছিলেন ছবিটা আটকে দেবেন, রিলিজ করতে দেবেন না। তো সেই ধরনের জিনিসপত্র তো হয়েছে, তাও বিশ্বাস রেখে আমরা এগিয়েছি। কোথাও কোথাও বিশ্বাসকে অবিশ্বাস্য করতে হয়েছে। সেক্ষেত্রে তারপর ফাইনালি ছবিটা রিলিজ করেছেন এবং বাংলার দর্শক আমাদের ছবিকে বিশ্বাস করেছেন, অন্য একজন বিশ্বাসকে অবিশ্বাস করেছেন। তো সেটাই এই ছবির নৈতিক জয়। আর এই সিনেমাটার ক্ষেত্রে আমার একটা জিনিস দারুণ লেগেছে, সেটা হচ্ছে যে কাস্টিং যেটা ছিল ডাইভার্সিটি ছিল। মানে তুমি ভাবো একই সিনেমায় রুদ্রনীল ঘোষ, আমাদের সৌরভ দাস, এদিকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আজকে মানে ভাবতেও খুব কষ্ট লাগছে যে উনি আজকে নেই এবং এই সাফল্যটা উনি দেখে যেতে পারলেন না এতটা। মানে এই কাস্টিংটা তুমি প্রথম সিনেমা, তোমার প্রথম ফিচার ফিল্ম, এই কাস্টিংটা তুমি অ্যারেঞ্জ করলে কি করে? কিন্তু আমার মনে হয় আমার থেকেও যারা যারা কাজ করেছেন তাদের ভালো কাজের প্রতি আগ্রহটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি যে সবাইকে গল্পটা শুনিয়েছিলাম এবং তারা এটা ভালো করেই জানতেন যে আমাদের কাছে সেরকম বাজেট নেই, সেই ধরনের ব্যাকআপ নেই এবং তাদেরকে কোনো ধরনের পারিশ্রমিকও দিতে আমরা পারবো না। সেটা সত্ত্বেও জাস্ট একটা গল্প শুনে যে হ্যাঁ চলো নতুন ধরনের কিছু করা যাক, এইটুকু বিশ্বাসে বাকি সবাই এসেছেন। তো আমার মনে হয় এই যে কৃতিত্বটা আমার নয়, এই কৃতিত্বটা ওনাদের, যে এটা নিজেদের ছবি ভেবে সবাই এগিয়ে এসেছেন, দিনের পর দিন ঠিক করে না খেতে পেয়ে, টাকা পয়সা না পেয়ে শুট করেছেন। এবং শুধু শুট নয়, শুটের পরবর্তীকালে যা যা হয়েছে পুরোটা আপ টু দ্য রিলিজের ঝামেলা এবং রিলিজ অবধি পুরোটাতেই সবাই আমাদের পাশে ছিলেন। তো সেই ব্যাপারটা আমার মনে হয় যে এই কৃতিত্বটা ওনাদেরই, ওনারা চুজ করেছেন এই ছবিটাকে, নিজেদের সময় দিয়েছেন, কষ্ট করেছেন এবং সেই জন্যই ছবিটা আজকে এই জায়গায় এসেছে। রাহুল দাস সম্পর্কে কিছু বলবেন? দেখো, রাহুল দার সাথে সত্যি মানে আমার কিছু বলার নেই, কারণ ব্যাপারটা হচ্ছে জিনিসটা এতটাই আমার খারাপ লেগেছে না, এতটাই মানে যখন শুনিয়ে ব্যাপারটা বিশ্বাস করতে পারিনি। অনেকেরই বিশ্বাস আমি হয় না। 3-4 জায়গায় ফোন করেছি, এটা কি সত্যি, হেন তেন, এই কি হয়েছে কি ব্যাপার। তারপর যখন জানতে পারলাম ব্যাপারটা সত্যি, তখন মানে আমি কি বলবো সেটা বলার ভাষা ছিল না। তার কারণ হচ্ছে কি, আমরা যখন শুট করেছি আমরা তো অন্যান্য প্রফেশনালদের মতো শুট করি, অত্যন্ত বন্ধুদের মতো সবাই মিলে বসে, এবং উনি অত সিনিয়র অ্যাক্টর হওয়া সত্ত্বেও আমাদের সাথে বসে আড্ডা মারা, গল্প করা, রাত্রে হলে ঘুমোতে যাওয়ার আগে অনেকক্ষণ আড্ডা মারা, পরের দিন শুটিং, এই ফেজটা আমরা কাটিয়েছি। তো সেটার পর থেকে এই যে জিনিসটা চলে, উনি তো প্রফেশনালি আমাদের সাথে যুক্ত ছিলেন না, বন্ধু হিসেবে, দাদা হিসেবে ছিলেন। তো সেটা একটা অন্যরকম খারাপ লাগার বিষয়। আমরা জানি ফিল্ম মেকিং একটা লং প্রসেস, এবং তোমার ফার্স্ট ফিচার ফিল্ম অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। আমি এই প্রসেসটা আমি জানতে চাইছি, মানে এটা আপকামিং যারা ফিল্ম মেকার আসবেন এই ইন্ডাস্ট্রিতে বা অন্য ইন্ডাস্ট্রিতেও, তারা অন্তত জানবে বা বুঝবে কি একটা ফিল্ম মেকারের জার্নি কতখানি টাফ। তো এই একাডেমি অফ ফাইন আর্টসের স্ক্রিপ্টিং বা তোমার মধ্যে ইনসেপশন, সেই সময় থেকে শুরু করে আমরা যেতে চাইছি এর রিলিজ এবং পোস্ট রিলিজ অবধি। তো
তো এই আইডিয়াটা কার মাথায় প্রথম আসে এবং ইনিশিয়াল লেভেল থেকে সিনেমা করণ অবধি কতখানি কি চেঞ্জ হয়েছে, এবং এই যে স্ক্রিপ্টিং এর প্রসেস বলো বা শুটিং এর প্রসেস বলো, তোমার কো অ্যাক্টর মানে তোমার যারা অ্যাক্টর ছিল তারা তোমাকে কতখানি হেল্প করেছে, বিকজ তারা সবাই এই ইন্ডাস্ট্রিতে অত্যন্ত অভিজ্ঞ এবং তারা বাইরের ইন্ডাস্ট্রি গুলোতেও কাজ করছেন আজকে তাদের অভিজ্ঞতা এবং তাদের কাজের এত স্কিল আছে বলে। একটু যদি সেটা নিয়ে বল। দেখো, আমার যেটা মনে হয় প্রথম এবং বেসিক কাজটা হচ্ছে স্ক্রিপ্টিং। এবং যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমাদের কাছে প্রচুর বাজেট নেই, তো আমাদেরকে প্রাথমিকভাবে আমার যেটা মনে হয় নিজের বাজেটটাকে মাথায় রেখে স্ক্রিপ্টিংটা করা উচিত। তার কারণ হচ্ছে কি, আমি এমন কিছু লিখে ফেললাম যেটা এক্সিকিউটেবল নয়, তো সেটা কিন্তু ঠিক করে ওই বাজেটে এক্সিকিউট করা যাবে না। তো সেক্ষেত্রে আমাকে ওই লিমিটেশনটা মাথায় রেখে ভাবতে হবে যে আমি কি কি করতে পারি। এবং সেটা দ্বিতীয় প্রসেস হচ্ছে গিয়ে, যেটুকু বাজেট তোমার কাছে আছে সেটা যদি 10 টাকাও হয়, তোমাকে চেষ্টা করতে হবে যে বাজেটের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমি কিভাবে করব। আজকে শুটিং এ দাঁড়িয়ে যদি আমি কেএফসি থেকে অর্ডার না করে ভোলাদার দোকান থেকে দুপুরের লাঞ্চটা করি, সেটা কিন্তু আমার স্কিনে কোনো এফেক্ট করবে না। কিন্তু কেএফসি থেকে অর্ডার না করে যে টাকাটা আমি বাঁচালাম, সেটা দিয়ে যদি একটা প্রপ লাগাই বা অন্য কিছু ইউজ করি যেটা আমার স্ক্রিনটাকে এনহ্যান্স করবে, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। তো আমাদেরকে এই জিনিসটা সেকেন্ডলি দেখতে হবে, ইউজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ইউর বাজেট অন টু ইউর স্ক্রিন। বাজেটের ইউটিলাইজেশন বিভিন্নভাবে হতে পারে, আমার যেটা বক্তব্য হচ্ছে বাজেটের ম্যাক্সিমামটা স্ক্রিনে উঠে আসা দরকার। এইটা গেল প্রথম দুটো স্টেপ। এই দুটো স্টেপ যদি করে নেওয়া যায়, তো বাকি আমার যেটা মনে হয় যে প্রসেসে ফিল্ম মেকিং হয়, সেই প্রসেসে ধীরে 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 করলেই একটা ছবি বানিয়ে নেওয়া সম্ভব। যে কোনো পরিচালক তার যেমন ইচ্ছে তিনি তার সেই রকম অনুযায়ী টেস্ট অনুযায়ী ছবি বানাবেন। কিন্তু প্রাথমিকভাবে যেটা আমার বলা সেটা হচ্ছে যে ওয়ার্কিং বাজেটটা ভেবে একটা স্ক্রিপ্ট লেখা উচিত যদি তোমার প্রথম ছবি হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস ইনশিওর করতে হবে যে যেটুকু বাজেট আমার কাছে আছে তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা কিভাবে যেতে পারে, এবং সেটার জন্য অনেক স্মার্ট ওয়েতে ভেবে 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 প্রত্যেকটা পদক্ষেপে প্ল্যান করে এগোতে হবে। যেটা হয়তো প্রচুর বাজেট থাকে, সেই প্রতিটা পদক্ষেপে প্ল্যান করে টাকা বাঁচিয়ে এগোতে হয় না। সেক্ষেত্রে অনেক টাকা থাকে একটু এক্সপেন্স যেটা গায়ে লাগবে না, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের বাজেটটা খুবই কম থাকে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে প্ল্যান করে এগোতে হবে। তো একাডেমির সময়ও সেই ব্যাপারটা আমাদের সমস্ত অ্যাক্টররা বুঝেছিল যে এদের কাছে খুব লিমিটেড বাজেট, এরা পুরোটাই চাইছে যে যতটা পারা যায় স্ক্রিনে তোলা যায়। তো সেক্ষেত্রে তারাও পুরো ব্যাপারটাতে প্রচন্ডভাবে হেল্প করেছেন। তারা কোনোদিন চাননি যে আমাকে এখান থেকে খাবার এনে দাও, এখান থেকে খাবার অর্ডার করে দাও। তারা বলেছেন তোরা যেটা খাচ্ছিস আমরাও সেটা খাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বিকেলের চাটা নর্মাল কাপেই খেতেন ওনারা, কারোর জন্য আলাদা করে কাপ ছিল না। কারণ আমরা ওই ছোট 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 করে যে এক্সপেন্সেস গুলো হয়, সেই প্রত্যেকটা ওভারহেড এক্সপেন্সকে কেটে ফেলেছিল যাতে আমরা ফিল্মে খরচটা করতে পারি। তো এইভাবেই এই প্রসেসে ছবিটা তৈরি হয়েছে। এবং যারা ভবিষ্যতের ফিল্ম মেকারের কথা বললেন তাদেরও আমার মনে হয় যে প্রথম ছবিটা এইভাবেই বানানো উচিত। তোমার ফার্স্ট সিনেমায় ধরো মানে এই তুমি কি এদেরকে শুরু থেকেই চিনতে, এই ধরো রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস বা রাহুল অরুণোদয় আমি বন্দ্যোপাধ্যায়, কাউকেই শুরু থেকে চিনি না। কিন্তু এদের সঙ্গে কানেকশনটা হলো কি করে? আমি ঘটনাচক্রে একজনের থ্রুতে রুদ্রদার কাছে যাই, আর উনি গল্পটা শোনেন, ওনার খুব ভালো লাগে, উনি বলেন আমি করবো ছবিটা। তো তারপরে উনি জিজ্ঞেস করেন তোর কি কি মনে হচ্ছে এই চরিত্রগুলো কে কি করতে পারে। আচ্ছা, আমি তখন নামগুলো বলি, তখন উনি কানেক্ট করিয়ে দেন। মানে এটা তোমার থটে ছিল যে আমি আমি বলি যে এইটা যদি রাখালদা যদি করে খুব ভালো হয়, তো তখন উনি কানেক্ট করিয়ে দেন যে তুই গিয়ে কথা বল, দেখা করে কথা বল, গল্পটা শোনা। এইভাবেই আস্তে আস্তে আচ্ছা কানেকশন হয় সবার সাথে। আমার সাথে কারোরই পরিচয় ছিল না আজ থেকে 5 বছর আগে, সবার সাথে এই প্রসেসেই পরিচয়। এবং এটা তোমার টোটাল টাইম কত লেগেছিল এটা শুট করতে? শুট করেছি আমরা মোটামুটি অনেক দিনের স্প্যানে তো শুট করেছি, কিন্তু টোটাল নাম্বার অফ শুটিং ডেজ ওয়াজ 32 to 34। দুদিন আমরা কিছু প্যাচ ওয়ার্ক করেছিল। এবং কত টাইম ধরে হয়েছিল? মানে কারণ আমরা শুটিং শুরু করেছিলাম 2021-এর নভেম্বর মাস, তারপর ডিসেম্বর অব্দি শুট হয়েছিল, তারপর আবার বন্ধ হয়ে যায় শুট, তারপর আবার 2022-এর মার্চ এপ্রিল নাগাদ একটু শুট হয়, তারপর আবার 2022-এর
অগাস্টে শুট হয়, তারপর 2023-এর একটুখানি জানুয়ারিতে শুট হয়, তারপরে পোস্ট প্রোডাকশন শুরু হয়, তারপর টাকা থাকে না, আবার টাকা আসেই করতেই হয় এসেছে। এবং এতবার যখন বন্ধ হচ্ছে তখন মানে নিজেকে প্রতি বিশ্বাসটা কিরকম ছিল? আমাদের টিমে এটা ছিল যে আমাদের এটা শেষ করতেই হবে, এতটা এগিয়েছি, এতটা ছবি শুট করেছি, আমরা এটা শেষ করবই, এডিট করব, রিলিজ করব, এই একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমাদের টিমের মধ্যে যে এটা আমাদের করতেই হবে। আমরা পথের পাঁচালীর মতো অত ভালো ছবি বানিয়ে আমরাও জানতাম, কিন্তু আমরা যেটা বানিয়েছি সেটা আমরা শেষ করব, সেইটুকু আমাদের বিশ্বাস ছিল। এবং 5 বছর এই 5 বছর আমি ধরে নিচ্ছি 4 বছর, এটা কিন্তু একটা লং সময়, এবং এই সময়ের মধ্যে ওই অ্যাক্টরদেরকে ওইভাবে পুরোপুরি মেনটেন রাখা, বিকজ তোমার ক্যারেক্টাররা 4 বছর ধরে, মানে যদি আমি গল্পে দেখি ওটা কিন্তু কয়েকদিনের স্প্যান, কিন্তু তোমার শুট হয়েছে কয়েক বছরের স্প্যানে। ক্যারেক্টাররা নিজেদেরকে কিভাবে মেনটেন রাখতেন? বিকজ না, আমরা তো ওরা জানতেন যে এই সময়টা শুট হবে, হ্যাঁ, তো ওনারা জানতেন কি ধরনের ওই রকম ছিল, ভাবে। তো ওই জোনে ওনারাও কোঅপারেট করেছেন এইভাবে। এবং 5 বছরে মানে ইন্ডাস্ট্রি কেন অনেক কিছুই পাল্টে গেছে পারিপার্শ্বিক, মানে এটা প্রায় একটা অসম্ভব। আজকের দিনে যখন সিনেমাটা রিলিজ হয়ে সবার সামনে প্রস্তুত হয়েছে তখন মনে হচ্ছে একটা দারুণ সিনেমা, কিন্তু এর মেকিংটাও তো ওর থেকে অনেক বেশি দারুণ। মানে একদম এই মেকিংটা নিয়ে আরেকটা Even সিনেমা হতো। এর মেকিংটা নিয়ে একটা সিনেমা হতে পারে। আচ্ছা, যাই হোক, তোমার এই যখন আমাদের এই বন্ধুদের বলি আর কি ব্যাপারটা, আমাদের এই পডকাস্টটা আজ থেকে প্রায় 6 মাস আগে আসতে পারতো, কিন্তু আমাদের নিজেদেরই দোষে আসতে পারিনি আর কি। এবং তখন এর যে পোস্ট প্রোডাকশন এবং রিলিজ নিয়ে কিছু ইস্যু হয়েছিল, সেই সময় দাদা অনেক কিছুর জন্য বলতে পারেনি। এইবার সেইটা বলো যে এই কন্ট্রোভার্সি ব্যাপারটা একটু বলো তোমার মতন করে, কি প্রবলেম হয়েছিল এবং কিভাবে সেইটা ওভারকাম করে ফাইনালি আলো দেখলো। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছিল কারণ অনেকেরই মনে হয়েছিল এই ছবিটা রিলিজ করতে দেওয়া উচিত না, কারণ আমাদের প্রথমে ছবি রিলিজ করার প্ল্যান ছিল 14th নভেম্বর, তো সেই দিন আমরা ছবিটা রিলিজ করতে পারিনি। যিনি আমাদের ডিস্ট্রিবিউটার ছিলেন তিনিও আমাদের ছবিটা রিলিজ করেননি। আমাদের ছবিতে গিল্ড অন্তর্ভুক্ত কোনো টেকনিশিয়ান নেই, তাই আমাদের ছবি রিলিজ করতে দেওয়া হচ্ছে না। পরে যখন কথা বলি জানতে পারি যে বিষয়টা সেটা নয়, ফেডারেশনের সাথে স্টুডেন্ট ফিল্ম বা আমরা যারা ছবি বানিয়েছি বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তাদের কোনো বিরোধিতা নেই বলেই তারা বলেছেন আমাদের। এবং পরে জানতে পারি যে আমাদের যে প্রডিউসার হেল্প করছিলেন, তো তার অন্য কোনো ছবির অন্য কোনো সিনেমার ডিউ আছে, আচ্ছা, সেই কারণে আমাদের ছবিটা আটকে দেওয়া হয়েছে। সেটা পরবর্তীকালে আমরা জানতে পারি প্রায় 4-5 দিন পরে। তো সেটা যখন আমরা জানাই প্রডিউসারকে, তো উনি তখন সেই পুরনো ছবির অন্যান্য ছবির ডিউগুলো সেগুলো ক্লিয়ার করেন। আজকে কি এক্সপেক্ট করতে পারি, তুমি বলবে কিছু? হ্যাঁ, যা যা বলা তখন যায়নি বিভিন্ন পারিপার্শ্বিক চাপে, সেটুকু তো বলাই যায়। দেখো, মানে ছবিটা আমাদের রিলিজ করার কথা ছিল 14ই নভেম্বর 2025। হ্যাঁ। তো আমরা ঠিক দুদিন আগে জানতে পারি যে ছবিটা আমাদের রিলিজ করতে দেওয়া হবে না। তার কারণ আমাদের ছবিতে ফেডারেশনের অন্তর্ভুক্ত কোনো টেকনিশিয়ান ছাড়া শুট হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় জানাই যে এই ছবিটা আমরা সবাই স্টুডেন্টরা মিলে আমরা নিজেরা টাকা দিয়ে নিজেরা শুট করেছি। তখন ওনারা বলেন যে এইভাবে শুটিং করা বেআইনি। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রাথমিকভাবে বলা হয় যে একটা 8 লক্ষ টাকা ক্যাশে দিতে, তো সেই টাকাটা দিতে আমরা অস্বীকার করি। তো তখন জানা যায় যে এই 8 লক্ষ টাকা আমাদের ক্যাশে আর দিতে হবে না। 2-3 দিন মিটিং এর পর সেই ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় যে এই টাকাটা আমাদের যা অন্য একজন প্রডিউসার আছেন তার অন্য ছবির ডিউ, অন্য ছবির টেকনিশিয়ানদের ডিউ, তো সেই টাকাটা দিতে হবে এবং না হলে আমাদের ছবিটা হস্টেজ থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন তুলি। এর আগে বিনোদিনী নামে একটা ছবি ওই প্রডিউসারেরই রিলিজ হয়েছিল এবং আমাদের পরের সপ্তাহতেই লক্ষ্মীকান্তপুর লোকাল বলে একটা ছবি সেই প্রডিউসার রিলিজ হয়েছিল। তো সেখানে তো তাদের রিলিজ নিতে কোনো অসুবিধা হচ্ছে না, তো আমাদের ছবিটাই হস্টেজ কেন? তো সেই প্রশ্নের সদুত্তর সেটা প্রিয়া সেনগুপ্ত বা স্বরূপ বিশ্বাস বা
আর ওই যারা যারা ছিলেন তখনকার দিনে তখন পদে, তারা বলতে পারেনি। তো এই নিয়ে যখন আমরা জানতে পারি যে টেকনিশিয়ানদের টাকা বাকি আছে, আমরা তখন তুলি স্যারকে বলি ওটা মিটিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা যেহেতু নিজেরা স্টুডেন্ট এবং আমরা অন্যান্য টেকনিশিয়ানদের যে টাকা বাকি আছে সেটা মিটিয়ে দিতে বলি, এবং সেটা ডিরেক্টলি টেকনিশিয়ানদের অ্যাকাউন্টেই মেটানো হয়। তো তারপরে আমাদেরকে রিলিজের ছাড়পত্র দেওয়া হয়, এবং আমার মনে হয় যে এই তাড়াতাড়ি ছাড়পত্রটা এত সহজে আসতো না, কারণ যদি না বাংলার মানুষ, বাংলার দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই ব্যাপারে প্রতিবাদ করতে, যেটা আমাদের মনে হয় এই ছবিটাকে একেবারেই রিলিজ আটকে দেওয়ার প্ল্যানিং এ পুরো ইন্ডাস্ট্রিটা বা পুরো যারা যারা ছিলেন পুরো মেকানিজমটা সেইভাবে রান করছিল। তো যাই হোক, তো ফাইনালি ছবিটা মুক্তি পায় এবং বাকি জবাব বাংলার দর্শকেরা দিয়ে দিয়েছেন, তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট আমাদের একটা পডকাস্ট হয়েছিল শ্রী বিপ্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে, উনিও তখন, আমরা শুটটা করি ওই রকমই সময় 14ই নভেম্বরের আশেপাশে, এবং যখন উনি শুনেছিলেন যে এটা স্টল করে দেওয়া হয়েছে রিলিজটা, উনিও প্রচন্ড বিরক্তি প্রকাশ করেছিলেন, এবং মানে উনি বলেছিলেন যে এই ইন্ডাস্ট্রি আর কি করে এগোবে এইরকম ভাবে যদি চলতে থাকে। বাট এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে, তোমার এই ইন্ডাস্ট্রি নিয়ে এখন কি আশা রয়েছে? এখন আমার আশা এটাই থাকবে যে ভয়ের পরিবেশ ছিল, সেই ভয়ের পরিবেশ যাতে না থাকে, যাতে মানুষ, ফিল্ম মেকিং তো একটা খুব আনন্দের ব্যাপার, অবশ্যই একটা কিছু সৃষ্টি করছে সেটা আনন্দ, সেই আনন্দের মধ্যে যেন ভয় না থাকে। প্রত্যেকটা ফিল্ম মেকার যেন তার নিজের মতো করে নিজের ভাবে, তাদের যতটা লুক লাগবে সেই কটা লুক নিয়ে, তার যদি মনে হয় আমি একা ক্যামেরা নিয়ে একটা সিনেমা বানাবো, তিনি বানাতেই পারেন। সেক্ষেত্রে তার 4টে ক্যাটওয়ার্ক লাগবে, তার 2জন ইলেকট্রিশিয়ান পেছনে পেছনে ঘুরবে, বা 2জন বা রাস্তায় বসে থাকবে, সেটা তো নয়। তিনি একটা ফিল্ম মেকার একা একটা সিনেমা বানাতে পারেন, এরকম বিশ্বে প্রচুর উদাহরণ আছে, এবং বেশ কিছু কালজয়ী সিনেমাও আছে যেটা একজন ফিল্ম মেকার একা বানিয়েছেন। তাহলে এই যে ফেডারেশনের নিয়ম অনুযায়ী তাহলে তারা সেই সিনেমাটা বানাতে পারতেন না। এনিওয়ে, তো এই যে ভয়ের পরিবেশটা ছিল, এই পরিবেশটা যাতে চলে যায় সেটাই আমার আশা। আচ্ছা, আমি সিনেমাটা দেখেছিলাম এবং আমার ক্যারেক্টার গুলোর নাম মনে আছে, দীনবন্ধু, রাখাল, রিচা, এবং তারপরে ধরো জীবন, এই যে নামগুলো তুমি রেখেছো, এবং বীরেশ্বর, কেউ ভুলতে পারবে না বীরেশ্বরকে। এই যে ক্যারেক্টারদের নাম, এরা যদি একটু রিসার্চ করে যাওয়া যায় তো এরা প্রত্যেকেই বাংলার কেউ না কেউ মানে বিখ্যাত ব্যক্তিত্ব, এবং এই যে নামকরণ গুলো রয়েছে, তারপরে এই কিমলাংটা আমি ভাবছিলাম যে কোথেকে পেয়েছে, তারপরে কিম জং এর সঙ্গে একটা মুরগির নাম কোথায় গিয়ে গেছে। লিঙ্কটা অ্যাকচুয়ালি এসেছে রেস্টুরেন্ট থেকে, কিমলিং রেস্টুরেন্ট। ও আচ্ছা, তো এই নামকরণের কারণটা এই নামকরণে বিভিন্ন জনের নামকরণের কারণ বিভিন্ন। হ্যাঁ, এটা একটা ঠিক বলেছো যে বিখ্যাত ব্যক্তিত্বের সাথে আছে। কিন্তু আরেকটাও কারণ হচ্ছে কি, প্রত্যেকের যে ক্যারেক্টার তাদের মধ্যে বেশ কয়েকটা নাম সেইভাবেই রাখা যে তাদের ক্যারেক্টারের ঠিক অপোজিট তার নাম। যেমন জীবনের কাজ হচ্ছে মানুষকে খুন করা, তার নাম তাই জীবন, তিনি জীবন নেন তাই তার নাম জীবন। রাখালের কাজ হচ্ছে বেসিক্যালি কনম্যান, লোকজন চড়ানো, তো রাখাল গরু চড়াই, ইনিও গরু চড়াই। শচীনের কাজ হচ্ছে গিয়ে, শচীন একজন ফ্যামব্লয়েন, তাকে নেতাদের সাথে তার প্রচুর মেয়ে বন্ধু, তো সেক্ষেত্রে তিনি মাঠে খেলেন না খাটে খেলেন, এই ব্যাপারটা ছিল। এই জন্য দীনবন্ধুর নাম হচ্ছে গিয়ে বেসিক্যালি গরিবের বন্ধু, কিন্তু গরিবের বন্ধু, তো এইভাবে বিভিন্ন ভাবে নামগুলো রাখা। এই সিনেমাটাকে যদি আমি বলিউডে দেখতে চাই, তোমার কাস্টিং কি হতো? দীনবন্ধুতে কে থাকতো, জীবনে কে থাকতো, বীরেশ্বরে কে থাকতো? আমার মনে হয় যে এই কাস্টিংটা আমি করতে পারবো না, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিনেমাটা অরিজিনাল কাস্টিং থাকে অবশ্যই, এবং দীনবন্ধু, রুদ্রেন ঘোষ ছাড়া আমি অ্যাজ এ ডিরেক্টর আমি অন্য কাউকে এখন ভাবতে পারবো না। কারণ শুধুমাত্র তো একটা দীনবন্ধু তো শুধুমাত্র এই স্ক্রিপ্টে লেখা একটা ক্যারেক্টার হয়ে যায়নি, তাতে রুদ্রনীল ঘোষ যা যা অবদান দিয়েছেন সেটার নিষেধ তৈরি হয়েছে দীনবন্ধু। তো দুটোকে আলাদা করে দিলে আমার মনে হয় না যে সেই ক্যারেক্টারটা থাকবে। যেমন ধরো তুমি অমিত শাহকে যদি বীরেশ্বর থেকে আলাদা করে দাও, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে বীরেশ্বরের যে জিনিসটা আমরা পর্দায় দেখেছি সেই জিনিসটা একই থাকে। এই কাজেই এইটা আমি করতে পারবো না, কারণ এই ক্যারেক্টারগুলো প্রত্যেকেই এরাই আমার কাছে। তবে একটা বিষয় আমি বলতে পারি, মানে যেমন ধুরন্ধর যখন রিলিজ হয়েছিল, অনেক ফিল্ম রিভিউয়াররা বা ক্রিটিক্সরা ওরা একটা জিনিস বলেছিল যে ধুরন্ধর আসার পর যেটা হয়েছে যে এখন লোকে সিনেমাটাকে দুটো এরা দিয়ে ডিফাইন করবে।
একটা হচ্ছে প্রি ধুরন্ধর এরা, একটা পোস্ট ধুরন্ধর এরা। আমার কাছে কিন্তু বা আমাদের মতন বাঙালি ইউথ যারা রয়েছে তাদের কাছে কিন্তু এখন ম্যাটারটা হচ্ছে যে প্রি একাডেমি এরা অ্যান্ড পোস্ট একাডেমি এরা। ডু ইউ বিলিভ দ্যাট? আমার এরকম বিলিভ করার কিছু নেই, এটা দর্শকদের ধারণা। আমাদের যেটা মনে হয় যে যে যেটা আমি একটু শুরুতেই বললাম যে বাঙালি ইউথের জন্য কোনো ছবি কেউ ভেবে বানান না, সেটা একাডেমি অফ ফাইন আর্টস বা আমরা ভেবে বানিয়েছি। তো আশা করি নতুন নতুন ছবি আসবে যেটা বাঙালি ইউথদের কথা মাথায় রেখে তৈরি হবে এবং তাদেরকে ক্রেটার করবে যারা আমাদের ভবিষ্যতের দর্শক। তো সেইটা যদি হয় তাহলে তুমি বলতে পারো যে একাডেমি সেই ব্যাপারটা একটা সূচনা করলেন, যে ধরনের ঠিক যে জিনিসটার ব্যাপারটা সূচনা করেছিলেন অটোগ্রাফ, 22 শ্রাবণ, এই ধরনের অবশ্যই। সিনেমা দিয়ে বাঙালি ইউথ আবার গেছিল বাংলা সিনেমা দেখতে। তো সেই যদি সেই ব্যাপারটা তৈরি হয় তাহলে তো আমি খুবই খুশি হব। এই সিনেমা যেরকম ইউথে সাদরে গ্রহণ করে নিয়েছে, আবার এই সিনেমা তোমার কিছু কিছু মানুষের ভালো ভালো লাগেনি, যেটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো জিনিসের ক্রিটিসিজম তো হয়। লোকে সত্যজিৎ রায়কেও ক্রিটিসাইজ করতে চায়নি, রবীন্দ্রনাথকেও ক্রিটিসাইজ করতে চায়নি, আমি সেখানে তুলনা করছি না, বাট জাস্ট বলছি তোমার সিনেমা কিছু মানুষ বলেছেন শুধু অ্যাকশন আর সেক্স দেখিয়ে গিয়েছে, তো আর কোনো কিছু ছিল না। সেটার উত্তরে তুমি কি বলবে? দেখো, সেটাই তুমি উত্তরটা নিজেই দিয়ে দিলে যে সবাইকে তো খুশি করার জন্য ছবি বানায়নি, সেই তো প্রাথমিকভাবে নিজেকে খুশি করার জন্য ছবি বানিয়েছে এবং যেটা দেখতে পেয়েছি যে অধিকাংশ দর্শকের সেই ছবিটা ভালো লেগেছে এবং তারা সেক্স আর ভায়োলেন্স বা অ্যাকশন ছাড়াও ছবিটার যে মূল সারমর্ম কি সেটা বুঝতে পেরেছেন। কারণ একটা গল্প বিভিন্নভাবে বলা যায়, আমরা এইভাবে গল্পটা বলতে মনে করেছি যে এইভাবেই আমরা আমাদের ছবির গল্পটা বলবো। তো কিভাবে বলবো সেটা তো আমরা ঠিক করেছি। এবং হ্যাঁ, কিছু লোকের হয়তো ভালো লাগেনি, কিছু জন বলেছেন যে কপি করেছি বা ইন্সপায়ার্ড করেছি। এটা খুব ভুল বলছেন ওনারা। আমি সেটা আবার পরিষ্কার করে দিয়ে সবার কাছে, আমরা ডাইরেক্টলি চুরি করেছি। যেখান থেকে ইচ্ছে, যে সিনেমা দেখে মনে হয়েছে যে এই সিনেমা থেকে চুরি করা যায়, সেই সিনেমা থেকেই করেছি। এবং শুধু এটা আমরা প্রথম করছি না পৃথিবীর বুকে, কুইন্টিন ট্যারান্টিনো নিজে বলেছেন, আই স্টোল ফ্রম এভরি মুভি আই হ্যাভ ওয়াচড। এবং বিভিন্নভাবে বিভিন্ন ডিরেক্টর, বড় বড় ডিরেক্টর আর অনেক ছোটখাটো ডিরেক্টর, সবাই প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত হন এবং অনুপ্রেরণার জন্যই সিনেমা বানাতে লোকজন আসেন। এছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সিনেমা বানাতে আসেন না। তার কারণ এই পাগলামিটা তাদেরকে অ্যাট্রাক্ট করে, তাই তারা আসেন। কারণ আমিও আজকে একটা সিকিউর চাকরি ছেড়ে সিনেমা বানাতে এসেছি, নিজের 4 বছর দিয়েছি, তারপরে সিনেমাটাকে রিলিজ করেছে। এটা একটা অনিশ্চয়তার জায়গা, অবশ্যই। তো সেক্ষেত্রে এই অনুপ্রেরণার জায়গাটা থেকেই যায়। কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের ক্ষেত্রে অনুপ্রেরণার কোনো জায়গা ছিল না, আমরা ডিরেক্ট শুরু করেছি এবং সেজন্যই সিনেমাটা এই গান দিয়ে শুরু হয়, চুরি ছাড়া কাজ নেই। We need to plan very carefully. আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গল্প এবং এই যে ক্যারেক্টার গুলো, এটা মানুষ সাদরে গ্রহণ করেছে এবং প্রত্যেকটি চরিত্র নিয়ে, ইনফ্যাক্ট রাখালকে যে টেম্পোরারিলি মেরেছিল সেই চরিত্রটি কিন্তু লোকে যথেষ্ট উৎসাহী, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং প্রত্যেকে আলাদা। মানে এরকম নয় যে গুন্ডার পেছনে যদি দুজন দাঁড়িয়ে থাকে তারা একই রকম, তারা দুজনেও আলাদা। তো কোনোদিন মাথায় এসছে যে এই যে গল্পটা রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস, এর কোনো স্পিন অফ করবে যেখানে ক্যারেক্টার গুলোকে আরেকটু বিশ্লেষিত করে দেখা যাবে এবং মানুষ আরেকটু বেশি মজা পাবে? আছে একাডেমি অফ ফাইন আর্টসের ক্যারেক্টার গুলোকে নিয়ে স্পিন অফ করা, এবং এটাও ইচ্ছে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের প্রিকুয়েল তৈরি করার, যেটা এখন আন্ডার ডেভেলপমেন্ট, আমরা কাজ করি। ওয়ান্ডারফুল। তো সেটা সময় অনুযায়ী আসবে। আচ্ছা, বেশ। ফিউচার কি প্ল্যানস রয়েছে? এটা তো শুনে খুব খুশি হলাম যে এই সিনেমাটাকে আরেকটু বিস্তৃত করছো। আর কি প্রজেক্টস রয়েছে? একটা লেখালেখি চলছে, শেষের পর্যায়ে এখন, কিছুদিন পরে অ্যানাউন্সমেন্ট হবে, তখন দেখতে হবে। বাহ। আর পলিটিক্যাল ফিল্ম ইন ফিউচার করবে? দেখো, আমার যেটা মনে হয় যে পলিটিক্যাল ফিল্ম, প্রত্যেকটা ফিল্মই তার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থাকে, ইচ অ্যান্ড এভরি ফিল্ম। সেটা এমন নয় যে আমাদের দেশে যে কি ধরনের পার্টিটা পলিটিক্স করছে শুধুমাত্র তার পক্ষে বা বিপক্ষে কথা বলতে হবে, সেটাই পলিটিক্যাল ফিল্ম, সেটা নয়। প্রত্যেকটা ফিল্মে একটা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থাকে। সেক্ষেত্রে আমার ছবিতে পরবর্তীকালে যা যা বানানো, প্রত্যেকের একটা পলিটিক্যাল
আর ইন ফিউচার যদি ডাক পাও বা নিজের ইচ্ছায় অন্যান্য যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন ধরো বলিউড বা দক্ষিণের টলিউড বা কলিউড হোয়াট এভার, যাবে কাজ করতে? দেখো, এই মুহূর্তে সত্যি কথা বলতে গিয়ে আমার সেই ইচ্ছাটা নেই। তার কারণ আমি তো বাঙালি, হুম। এবং বাংলা ভাষাকে ভালোবেসে সিনেমা বানাতে আসা, বাংলা ছবি বানাতে আসা। সেক্ষেত্রে আমি চাইবো যে বাংলা ভাষার ছবির যে বিবর্তন শুরু হয়েছে, আধুনিক বাংলা ভাষার ছবির যে বিবর্তন, সেই বিবর্তনে যাতে আমাদের কিছু অবদান থাকে। তাই আমি চাই প্রাথমিকভাবে এখন বাংলাতেই কাজ করতে। তাই এবং সেই জন্যই বলিউড বা দক্ষিণের কোনো জায়গায় গিয়ে কাজ করার সেরকম ধরনের ইচ্ছে আমার নেই। জানি অনেকটা কষ্ট বেশি হবে, হুম। ওখানে একটা ছবি করলে 5 বছর নিশ্চয়ই থাকে মানুষ, কিন্তু সেটা সেই রিস্কটা আমি নিতে চাই। বেশ, আমাদের পডকাস্ট এবার শেষ হতে চলেছে। আর তুমি জানোই যে আমাদের একটা প্রথা রয়েছে যে আমাদের অতিথিদের কিছু গুড উইশ নিয়ে শেষ করা। তো কাজেই তোমার কাছেও আমার সেম রিকোয়েস্ট রইল, অলসো একটা বেয়ারা রিকোয়েস্টও রইল। তোমার নেক্সট প্রজেক্টে আমাকে কাজ করা যাবে? আর কাজ করা ওটা অডিশন দিতে হবে। ওকে, আমি এখনই দিতে রাজি আছি। এখন হুম হুম। না, ওটা হচ্ছে এরকম, মানে ওর চোখটাকে একটু ছোট করে গাল হাসতে হাসতে বলবে সব ডায়লগ। তো ছড়িও না, তোমার সিনেমার ডায়লগ। আচ্ছা বল, মারবে মরো, ছড়িও না। তুমি আর একটু প্র্যাকটিস করো, কয়েকটা দিন 6 মাস বাদে এসে যোগাযোগ করো, ঠিক আছে? আর একটু চেষ্টা করতে পারি আমি। যদি 6 মাস বাদে একটু প্র্যাকটিস করে বিশ্বাস কোথাকার। তো বন্ধুরা, এরকম বিশেষ বিশেষ পডকাস্ট আমরা আরো আনতে চলেছি আপনাদের জন্য। তাই আপনাদেরকে করতে হবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর তাছাড়া আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড আমাদের এক্স হ্যান্ডেলে।